আপনি যে কোনো ছোট বাচ্চাদের প্রশ্ন করুন, বাবু বড় হয়ে কী হতে চাস? 10 জনের 9 জনই বলবে বড় হয়ে ডাক্তার হতে চায়। সেই নার্সারি জীবনের গণ্ডি পেরিয়ে তারা যখন উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে প্রবেশ করে, তখন তারা বুঝতে পারে এই ডাক্তার হওয়ার জন্য তাদের একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার নাম হলো নিট। এই নিট পরীক্ষা কেউ যেমন প্রথমবারই উত্তীর্ণ হতে পারে, কারো কিন্তু একাধিকবার সময় লাগে। আবার অনেকে আছে যারা কিন্তু নিট পরীক্ষায় উত্তীর্ণ হতেই পারে না এবং তাদের ডাক্তার হওয়ার স্বপ্নটা অধরাই থেকে যায়। আমার সাথে এরকম কিছু স্টুডেন্টই রয়েছে যারা কিন্তু হয়েছে ড্রপার থেকে টপার। চলো আজকে তাদের সাথে আমরা পরিচয় করবো সেটা। আমার সাথে রয়েছে শান্তনু দাস। তোমার অ্যাড্রেস বলো। আমার অ্যাড্রেস গ্রাম পাথরপাড়া আর জেলা পশ্চিম মেদিনীপুর। তোমার স্কুল? স্কুল আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম পাথরপাড়া গ্রামে পাথরপাড়া ডিএম হাই স্কুল, এবং উচ্চ মাধ্যমিকে আমি পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে পড়ি। তোমার নিটে এবছরের স্কোর কত ছিল? এবছর নিটে আমি পেয়েছিলাম 674। তারপরে আমরা যাব, তোমার নাম বলো। আমার নাম স্নেহা হান্স। আমার বাড়ি বাঁকুড়া জেলার উত্তরপুরে। আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি হারমাস্টার গার্লস হাই স্কুল, আর উচ্চ মাধ্যমিক পড়েছি হারমাস্টার হাই স্কুল থেকে। আর 2024 সালে আমি নিটে পেয়েছি 668। আমার নাম দেবদত্তা দাস। আমার বাড়ি বাঁশড়া পূর্ব মেদিনীপুর। আমি লাস্ট অ্যাটেম্পটে 667 স্কোর করেছি। স্কুল তো? আমার স্কুল বিবেকানন্দ মিশন হাই স্কুল। আমার নাম রিয়াজ চক্রবর্তী। আমার বাড়ি বাবুইহাটি, নর্থ চব্বিশ পরগনা জেলায়, এবং 2024 সালে আমি নিটে 671 স্কোর করেছি। আমার স্কুল সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম সিএ। আমি ক্লাস 10, 12 বোথ ওখানেই করেছি। আমার নাম রূপকথা মাইতি। আমার বাড়ি নিউ আলিপুর, কলকাতা। আর আমি ক্লাস 10 অব্দি জিডি বিলা সেন্টার ফর এডুকেশন ছিলাম, আর 11, 12 ডিপিএস রুবিপার থেকে করেছি। 2024-এ আমার নিট স্কোর 672। আমার নাম কুশল সরকার। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার ইসাপুর এলাকা। আমি ক্লাস 10 আর 12 হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে পাস করেছি। আর আমার লাস্ট ইয়ারে নিট টেস্ট করছিল 674। তোমার স্কুলের কোন মাধ্যম ছিল? আমাদের 10 অব্দি ছিল বেঙ্গলি গ্রুপ, তারপরে হাইব্রিড হয়ে যায় মানে দুটোই, বাংলা ইংরেজি ভর্তি। তোমার কোন? আমার ইংলিশ ছিল। তোমরা বাবা মা কি করেন প্রশ্ন? আমার মা আগে পড়াতেন স্কুলে, তারপর ছেড়ে দিয়েছেন, হাউস ওয়াইফ। বাবা করে হাওড়া করে। তাহলে এই মোটিভেশনটা কোথেকে পেয়েছিলে ডাক্তার হওয়ার? আমার ইনিশিয়ালি এরকম কিছু ছিল না ডাক্তার হবো, আমার পরে ডিসাইড হয়েছে। অনেক ইনিশিয়ালি অনেকগুলো মানে প্রফেশন চেঞ্জ মানে হয় না, ড্রিম বলুন চেঞ্জ হতে তবে কিরকম প্রথমে কি আমি হয়েছে? ইনিশিয়ালি খুব হাসি করে আমি মুভি দেখতাম, মানে জুরাসিক পার্কের মুভি ছিল। ওখানে হতো যে ব্রাশ দিয়ে বোন ক্লিন করছে, ওখানে প্যারিয়াল সবার খুব ইচ্ছে ছিল। আমি স্পোর্টস খেলি খুব। স্পোর্টস হওয়া তো সবার ইচ্ছা থাকে, বাঙালিদের হয় না, বাড়ি থেকেই হোক কিছু কোনোভাবে হয় না। তারপর ছিল স্পোর্টসের কোনো ডক্টর হোক সেখান থেকে, তারপরটা চেঞ্জ হয়ে এসছে, তারপর ডাক্তার মানে এই দিকে আসে। বড় হয়ে কিসে স্পেশালিস্ট হচ্ছে? এখনো তো কিছু নয়, নিউরোর দিকে যাওয়ার ইচ্ছা আছে। যাবো আমরা রূপকের কাছে। বাবা মা কি করে? আমার মা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়াতে কাজ করেন, দ্যাট ইজ ওয়েদার অফিস যেটা। আর বাবা হচ্ছে এলআইসিতে কাজ করেন। মোটিভেশন সোর্স টু সে, আমার বাবার দিকের সাইডের ফ্যামিলিতে আমার দাদু ডাক্তার ছিলেন, কিন্তু তারপর বাবার জেনারেশনে কেউ ডাক্তার ছিল না। তো আমরা অনেক ভাই বোন, লাইক 10 জন মতন কাজিনস, তো সবাই মানে মোটামুটি পড়াশোনায় একটা ইয়ে ছিল। তো সবাই চেষ্টা করতে করতে কি না এ হবে ডাক্তার করে করে আমারও একটা পয়েন্ট আসলে এখানে মানে একাডেমিক্যালি এবার ওকে সায়েন্সও নিয়েছিলাম। তারপরে যেরকম হয় মিডল ক্লাস ফ্যামিলিতে ইদার ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে। ইঞ্জিনিয়ারিং আমার খুব একটা ইচ্ছে ছিল না, তো ডাক্তারই চেষ্টা করছিলাম। আর ওখান থেকে সেই কাজিনসদের মধ্যে কেউ ডাক্তার হয়েছে? না, আমি কাজিনসদের মধ্যে সবথেকে বেশি এসে তুমি বাচ্চা হোপফুলি বাড়িতে যখন যাও রূপকথা এসছে মানে আমার দাদু হয়তো সবচেয়ে খুশি হতেন, কিন্তু লাস্ট ইয়ার যখন মেয়েতে পেলাম তখনই ফেব্রুয়ারিতে দাদু মানে এই পাশে যাবে, সেটা খুব খারাপ লেগেছিল। কি দাদুকেই আমার বলার ইচ্ছে ছিল প্রথমে কি ডাক্তার হয়েছি, পেয়ে গেছি। প্রথমেও যখন 2বার অ্যাটেম্প দিয়েছিলাম সেটা বলার কোনো চান্স পাইনি, কিন্তু তারপরেও আমাকে মানে সবাই মুখে শুনেছি কি দাদু হলে খুব খুশি হতেন। মানে তুমি যখন প্রিপারেশন নিয়েছিলে মেয়েদের জন্য তখন তো দাদু ছিলেন? তখন ছিলেন, হ্যাঁ তখন, হ্যাঁ নিশ্চয়ই তখন আমাকে খুব মোটিভেটও করেছেন বিয়ের দিকে যাওয়ার জন্য। বিয়াস বাবা কি করে?
আমার মা হলটুডাঙ্গা প্রাথমিক বালিকা বিদ্যালয়ের হেড টিচার এবং আমার বাবা প্রাইভেট সার্ভিস করেন চেন্নাই মোটরসে। আর মোটিভেশন তাহলে কোথা থেকে পেয়েছিলে? স্যার আমার দাদু ছিলেন ডক্টর, সেম স্টোরি, তো ওখান থেকেই আমার ফার্স্ট ইন্সপিরেশন। এবং আমার দিদা এবং আমার মাসি ওরা দুজনেই হেলথ সেক্টরেই আছেন, ওরা নার্স। তো এবার ছোটোবেলা থেকেই আর কি দেখে এসেছি যে বাড়িতে পেশেন্ট আসতো, দেন দাদু দেখতেন তাদের, এবং দিদাও খুব ইনভলভ ছিলেন এইসব বিষয়ে। তো আমার ভীষণ ভালো লাগতো, মানে ছোটোর থেকেই ওই স্টেথোকানি দিয়ে যে খেলা, ওটা আমার ছোটোবেলা থেকে তো ভীষণ ভালো লাগতো। আর আস্তে আস্তে যখন বড় হচ্ছি, মানে ধরুন ক্লাস 9, 10, 11, 12, ওই সময়টায় যখন আমার ম্যাথস ছিল, তো ইঞ্জিনিয়ারিংয়ে আমার এক্সপোজার ছিল, বাট সাবজেক্টটা ডাক্তার এটা আমার ভীষণ সেন্সিটিভ লাগে, মানে আমার প্যাশনেট লাগে। সেই প্যাশন বা সেই সেন্সিটিভিটিটা আমি অন্য কোনো প্রফেশনে খুঁজে পাইনি। তো আই এম ভেরি সেন্সিটিভ টুয়ার্ডস দিস প্রফেশন। আই এম ভেরি থ্যাঙ্কফুল এন্ড আই লাভ দিস প্রফেশন। দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার। আমার মা স্কুল টিচার, আমার বাবা এগ্রিকালচার সেক্টরে প্রাইভেট সার্ভিস করেন। আমার মোটিভেশনের আনসারটা কাইন্ড অফ মিক্স অফ কুশল অ্যান্ড বিপর্যয়। আমিও ছোটোবেলা ভাবতাম যে প্রথমে ভেবেছিলাম ডক্টর হবো, কারণ তখন খুব কম অপশানস থাকতো। প্রথমে ভেবেছিলাম ডক্টর হবো না, আমি টিচার হবো। টিচিংটা আমার অতটা ভালো লাগে না, কাউকে বোঝানো ইজ টু ডিফিকাল্ট। বোঝানোটা ডিফিকাল্ট মানে ডিপেন্ড করছে। হ্যাঁ, যদি বোঝানোর ক্যাপাসিটি স্টুডেন্ট, হ্যাঁ সবাই আদিষ্ট হতে পারে না, সেই কারো ক্লাসে হয়তো অ্যাটেন্ডেন্স খুব কম, আমার কারো ক্লাসে অন্য ক্লাসে তো স্টুডেন্ট ছিল। ছোটবেলা ছিল যে টিচার হবো নাহলে ডক্টর হবো, বড় হতে হতে টিচারটা বাদ চলে গেল। তারপরে আস্তে আস্তে এলো শেফ হবো। রান্না বান্না খুব ভালো লাগতো। মানে এটা কি ইউটিউব থেকে? না, হ্যাঁ কিছুটা ইউটিউব, যখন ইউটিউব ইভলভ হচ্ছে, নিজের হাতে ফোন এসছে, ইউটিউব রান্না করবো, এটা ট্রাই করবো, এটা ট্রাই করবো। পড়াশোনা তখন উঠে গেছে, তখন শুধু রান্না করতাম। তারপরে মাঝে মাঝে ইচ্ছে ছিল পাইলট আর এই তিনটা অপশন, ডক্টর, পাইলট, শেফ। মা বললো, লোকে বলতো যে মেয়েদের শেফে অত লাইক হোটেল ম্যানেজমেন্ট ইজ ভেরি রিস্কি জব। মা বললো পাইলট না, সবসময় উপরে থাকবি, আকাশে থাকবি, আমার ভয় লাগবে। আর মায়ের খুব ইচ্ছে ছিল, লাইক আমার একটা দিদি আছে, শি ইজ অলসো ডক্টর। তো মায়ের ইচ্ছে ছিল যে দুজনকেই ডাক্তার বানাবো, দুটো মেয়ে ডাক্তার হবে, একটা আলাদাই রেসপেক্ট। তো ঘুরে ফিরে ডক্টরটাই এলো, বাট নো, ডক্টর হ্যাজ ডিফারেন্ট অরা, কোনো লাইক কম্প্যারিজন নেই এই কিছু। নিজেরও একটা ইচ্ছে ছিল যে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, গ্রেট ডক্টর, ডক্টর। আমার মাও একজন স্কুল টিচার আর আমার বাবা বিজনেস করে। আচ্ছা, আমি ছোটোর থেকে মাকে দেখেছি স্কুল টিচার, কীভাবে টিচিং, মানে মা অ্যাকচুয়ালি টিচিং প্রফেশনটাকে খুব এনজয় করে। তাই ছোটোবেলায় আমি ভাবতাম আমি টিচার হবো, তবে ফিক্স ছিল না যে কী হবো, খুব কনফিউশন। ক্লাস 12 পর্যন্ত আমি জানতাম না আমি কী হবো। তারপর মানে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে কেউ ডক্টর নেই, কেউ যখনই একটু ডিজিজ কন্ডিশন হয় তখন মানে একটা আমরা সবাই হেল্পলেসনেস ফিল করি। তাই আমার মনে হয়েছিল যে আমি মেডিকেল ফিল্ডে আসবো, তাই নিটের প্রিপারেশন করলাম। তবে যদি আমি নিটে সিলেক্টেড নাও হতাম তাহলে আমি অন্য কোনো মানে মেডিকেল ফিল্ডের মধ্যে যেমন নার্সিং বা প্যারামেডিক্যাল এসব কিছু চুজ করি। আমার বাবা দোকান করেন আর মা আইসিডিএস করেন। তো নিটের মোটিভেশন বলতে প্রথমে 10 পর্যন্ত আমি কোনোদিনই ভাবিনি যে ডক্টর হবো। তখন যেরকম সবাই যেরকম ভাবে যে খেলাধুলা করে ক্রিকেটার হবো বা বিজনেস করবো। তারপরেও ধীরে ধীরে মানে যত বড় হতে থাকে একে একে ভাবনা চিন্তা পরিবর্তন হয়েছে। কোনো সময় ভেবেছি যে WBCS দিয়ে কোনো জব করবো বা অন্য কোনো কাজ করবো, কিন্তু ডাক্তার হবো ব্যাপারটা আসেনি কোনোদিন। তারপরে যখন 11 12 পড়তে শুরু করলাম, বায়োলজিটাও ধীরে ধীরে ভালো লাগে। উল্টো দিকে আমার অঙ্কটাও ততটাই ভালো ছিল, ম্যাথস। তো ইঞ্জিনিয়ারও হওয়ার একদিকে ইচ্ছে ছিল, কিন্তু মানে যে ডাক্তার হবো সেটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে ডাক্তারের একটা রেসপেক্ট, আর তাছাড়া হচ্ছে ফিউচারে সিকিউরিটি আছে কিছুটা, সেটার জন্যই মেনলি ডাক্তারের এই যে প্রফেশনটারও বেশি না। আর কাউকে দেখে মোটিভেটেড হয়েছিল না, সেইভাবে কাউকে মোটিভেটেড হয়েছে। তারপর একটা তুমি দেখলে যে একটা রেসপেক্ট আছে, প্লাস ফিউচারটা অনেকটা সিকিউর, কারণ বাবা ব্যবসার কাজ করেন, সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা এমন একটা প্রফেশনকে চয়েস করবো যেখানে আমাদের ফিউচারটা একটা সিকিউর থাকবে। তো তাহলে প্রথম বছর তো তুমি যখন রানিং ইয়ারে লিড দিলে, সে বছর তো র্যাঙ্ক হয়নি, সে বছর এইচএসে মার্কস কীরকম এসেছিল? এইচএসে মার্কস এসেছিল 465, 465। তারপর নিটের স্কোর কত ছিল প্রথম বছর? প্রথম স্কোর ছিল 250।
অনেকটাই কম ছিল। হ্যাঁ। সে বছর কি মানে নিটের জন্য ভালো না সেই বছর মানে আমার 11-এ যখন হয়েছিল তখন লকডাউন চলছিল, তো লকডাউনের সময় একেবারে পড়া হয়নি, তো 11-এ পুরোপুরি গ্যাপ হয়ে গেছে। আর 12-এ এইচএসের জন্য শুরু করেছিলাম, তো এমসিকিউগুলো সেভাবে পাচ্ছিলাম না, তো শুধু নিটের জন্য ট্রাই করেছিলাম, নিটের জন্য জাস্ট ট্রাই করেছিলাম, নিটটা সেভাবে প্রিপারেশন নেওয়া হয়। তোমরা সবাই এইচএস দিয়েছিলে 2020? তাহলে ফার্স্ট করে অনেকটাই কম এসেছিল, তখন কি মনে হয়েছিল যে পারবো? তখন মনে হয়েছিল যে প্রিপারেশন তো নেওয়া হয়নি, এবারে পরের বার হয়তো প্রিপারেশন নিলে পেরে যাবো, চেষ্টা করলে হয়ে যাবে। তখন কি কোনো কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছিল? না, পুরোপুরি অনলাইন প্রিপারেশন নিয়েছিলাম। মানে এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। প্রথম বছর যখন হলো না, সেকেন্ড টাইম যখন ট্রাই করছো তখন তুমি কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছো। ইংলিশ কোচিংয়ে নিয়েছিলে ফিজিক্স অনলাইন। অনলাইন। তাহলে সেকেন্ড টাইমে র্যাঙ্ক কত এসেছিল? সেকেন্ড টাইমে র্যাঙ্ক নাম্বার ছিল 480। 480 এসেছিল। আচ্ছা, প্রথম বছরে তোমাদের কাট অফ ছিল 573, হ্যাঁ। আর সেকেন্ড টাইমে 2023 সালে কাট অফ ছিল 584, এবং থার্ড টাইমে যে বছর তোমরা অ্যাডমিশন নিলে সেই বছর কাট অফ ছিল 632। মানে এই স্কোরগুলো থেকে বেশি পেলে তোমরা যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশনের সুযোগ পেলে। ওকে, সেকেন্ড টাইমে কত স্কোর বললে? 480। তাহলে সেক্ষেত্রেও কাট অফ থেকে অনেকটাই কম ছিল। তাহলে তারপরে কি করে থার্ড টাইমের জন্য মোটিভেশন পেলে? তারপরে মানে স্যার সেকেন্ড টাইমের পরে ভেবেছিলাম যে হয়তো ইঞ্জিনিয়ারিং চলে যাবো, তারপরে বাট স্যারেরা এবং অন্যান্য যে আত্মীয় স্বজন সবাই বলেছিল যে আরেকবার চেষ্টা করে দেখা যেতে পারে। আর যেহেতু আমাদের আশেপাশে সেরকমভাবে গ্রামেও ডক্টর নেই, আর মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও কেউ ডক্টর নেই, তো আমিও ভাবলাম যে আরেকবার চান্স নিয়ে দেখাই যাক, হয়তো হয়ে যাবে এবারে চেষ্টা করলে। তো সেভাবেই বাড়ি থেকে পুরোপুরিভাবে অনলাইনে আবার প্রিপারেশন নিলাম, সারা বছর পুরো ডেডিকেট প্রিপারেশন নেওয়ার পর থার্ড টাইমে পেয়েছি। থার্ড টাইমে পেয়েছি 674। থার্ড টাইমে তুমি যে প্রিপারেশনটা নিলে সেটা কি ফিজিক্স ওয়ালা থেকে? থার্ড টাইমে ফিজিক্স ওয়ালা থেকে পুরোপুরি অনলাইন প্রিপারেশন হচ্ছিলাম, আর অ্যালেন থেকে শুধু টেস্টগুলো দিয়েছিলাম, যে অ্যালেনের লিডার টেস্ট আছে সারা বছর টেস্ট দিয়েছিলাম। বেশ। থার্ড টাইমে যদি না হতো কিছু থার্ড টাইমে না হলে স্যার ইঞ্জিনিয়ারিংয়ে চলে যেতাম, ইঞ্জিনিয়ারিংগুলো দিয়েছিলাম, সে নিটের মতনই ভালোই র্যাঙ্ক এসেছে। মানে থার্ড টাইমে বুঝতে পেরেছিল যে এটাই হ্যাঁ। লাস্ট টাইম, আর এবছর দেবো না, কারণ বাড়ির পক্ষে একটা সমস্যা হয়ে যাচ্ছে। ড্রপারদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তাদের একটা চিন্তা চলে আসে যে এবছর যদি না হয় নেক্সট ইয়ার হয়তো আর সুযোগ পাবো না। ওকে, খুব সুন্দর বললি। এরপর যেমন স্নেহার কাছে। স্নেহা, তো প্রথম বছর স্কোর কত ছিল? 204। 204, অনেকটাই কম ছিল। এইচএসএ মার্কস? এইচএসে 2022-তে আমি এইচএস দিয়েছি, সেই বছর পেয়েছিলাম 479 আউট অফ 5। 472, ভালো মার্কস ছিল। তো সেই তুলনায় নিটের স্কোরটা অনেকটাই কম ছিল। সেকেন্ড টাইম যখন ট্রাই করতে কোচিং এর কিছু চেঞ্জেস করেছিল? আমি ফার্স্ট অ্যাটেম্পটের সময় কোনো কোচিং হয়নি, তখন তো করোনা লকডাউন এই সমস্ত ব্যাপার চলছিল, স্কুলও হয়নি, টিউশনও খুব একটা হয়নি, নিজেই পড়াশোনা করেছি। তাই মানে এইচএসে মার্কসটা তবু একটু ঠিকঠাক এলো, নিটের সেরকম মার্কস আসে। তারপরে যখন ভাবলাম যে ড্রপ নেবো, তো ঠিক করলাম ভালো জায়গা থেকে নিতে, তাই আমি অ্যালেনে নিয়েছিলাম, অফলাইন ক্লাসরুম শুনেছিলাম। সেকেন্ড অ্যাটেম্পটে আমার মার্কস এসেছিল 574 মার্কস এসেছিল। 574, ওকে। কাট অফ তো ছিল 584, অনেকটাই কাছাকাছি ছিল। এটার জন্যই আমার কোচিংয়ের স্যাররা বারবার মোটিভেট করছিলেন, বললেন যে জাস্ট এতটা তুমি মার্কস ইমপ্রুভ করেছো 1 বছরের মধ্যে, তাহলে আরেকটা ট্রাই করে দেখা যেতে পারে। মানে 200 থেকে প্রায় 574 অবধি স্কোর করেছিল, মার্কস অনেকটাই ইনক্রিজ করেছিল। আর থার্ড টাইম তো অবভিয়াসলি ভালো স্কোর করলে এবং এখানে এসেছে। ওকে, থার্ড টাইমের পরে কি আবার কোনো আরেকবার ট্রাই করতে? আমি সেকেন্ড অ্যাটেম্পটের সম্বন্ধে মানে নিট ছাড়াও আরও অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলাম, সবগুলোতে মোটামুটি ভালো র্যাঙ্ক এসেছিলো, কিন্তু যেহেতু এই নিটটাই 10-12 মার্কসের জন্য সিলেকশন হচ্ছিল না, তার জন্য আরেকবার ড্রপ নিলাম। তো এবারে যদি থার্ড অ্যাটেম্পটাও না হতো তাহলে আমি হয়তো বিএসসি নার্সিং করতাম। খুব সুন্দর একটা জায়গা বললি। দেবদত্তার কাছে যাবো। দেবদত্তার এইচএসএ মার্কস কত ছিল? 95%। 95%। আর প্রথম বছরে নিটের স্কোর? প্রথম বছরে আমার নিটের স্কোর ছিল 280, 280। সেকেন্ড টাইম? তারপরে 530 ছিল, 530। অ্যান্ড লাস্ট 655 ছিল। 5 থেকে মানে ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইম অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আর সেকেন্ড থেকে থার্ডে একটু মডিফাই করার পরে আমি ভালো স্কোর করতেছি। কোচিংয়ের ক্ষেত্রে বলো? আমি ডিউরিং স্কুল আমি কোনো কোচিং নিইনি, আমার লোকাল যা টিউশন ছিল ওখান থেকে আমি পড়েছিলাম। কিছু কিছু টিচার খুব ভালো ছিলেন, তাই জন্য কয়েকটা সাবজেক্ট স্ট্রং ছিল, সেখানে বোর্ডসে অনেকটা হেল্প হয়েছিল। বাট 11 যেহেতু লকডাউন আমার পুরোটাই গ্যাপ ছিল, কারণ আমি সিবিএসসি স্টুডেন্ট 10 অব্দি খুব লো ইন্টেন্সিটি পড়াশোনা হয়। 11-12 হঠাৎ করে একদম বাস একটা ওশান অফ সিলেবাসের মধ্যে করে দেবে, তো ওখানটা কোভার করতে একটু অসুবিধা হয়েছিল। তাই 11টা কী করবো, তারপরে কোভিড, টিচার নেই, করতে করতে 11 শেষ।
12 এলো, 12 আমার বোর্ডস আছে, এবার তো লাইক বোর্ডস ম্যাটার্স, বোর্ডসের জন্য অনেক প্লে করেছিলাম। অ্যান্ড আই অলসো মেড এ রেকর্ড ইন মাই স্কুল, আই স্কোর ফুল মার্কস ইন কেমিস্ট্রি, লাইক 100 out of 100। তো একটা ছিল কিন্তু আই ক্যান ডু এনিথিং। ওখান থেকে তারপরে আমার প্যারেন্টস আর আমার টিচার্স খুব সাপোর্টিভ ছিল। আই ওয়াজ ভেরি লাকি ইন দ্যাট কেস। আমার কোচিং ইনস্টিটিউটের টিচার বলুন, আমার প্যারেন্টস বলুন, কিছু কিছু ফ্রেন্ডস আমার এত সাপোর্টিভ ছিল ওই টাইমগুলোতে, ওরা না থাকলে ইট ওয়াজ নেভার পসিবল। তো সবাই আমাকে বললো যে কোচিং নে, অফলাইন কোচিং, কারণ অনলাইন আমার জন্য অতটা সুটেবল হতো না, কারণ সেই একই যেভাবে 11 কেটেছে ওইভাবে কেটে যেত। তাই আমি একা থাকতাম কলকাতায় আমি আকাশ কোচিং নিয়েছিলাম। ফার্স্ট ড্রপে আমি দেশপ্রবাদ পড়েছিলাম, ওখানে আই গট সুপার লাইক গ্রেট টিচার্স। ওরা এত সাপোর্ট, লাইক পড়ানো তো দারুণ, বাট এত সাপোর্ট করতো ওরা আমাকে, লাইক পার্সোনালি পুশ করা, ফ্যামিলি সাপোর্ট, লাইক দে ওয়ার দ্য সেকেন্ড ফ্যামিলি। বাট এত পরিশ্রম করার পর যখন 513 পেলাম, আমি লাইক আই এম নট মেন্ট টু বি এ ডক্টর, কারণ আমি কোনোদিনও ভাবিনি আমাকে সেকেন্ড ড্রপ নিতে হবে। আই অলসো লাইক এত পরিশ্রম করে যখন পড়ছি, এত মার্কস পেয়েছি, 1 বছর পড়বো, ফাটিয়ে নাম্বার করবো, একটা কলেজ যাবো, এইমস যাবো, সবাই যেটা হয় এইমস যাবো। বাট ফার্স্ট ড্রপে আই স্কোর লাইক 539, ইট ওয়াজ ভেরি ফার ফ্রম দ্য কাট অফ। আই লস্ট দেয়ার, লাইক আমার দ্বারা হবে না, আই এম নট মেন্ট টু বি এ ডক্টর। আর আমার কপাল এত খারাপ ছিল, আমি সিইউটি ওই বছর ফর্ম ফিল আপ করিনি, আমি WBJEE ওই বছর ফর্ম ফিল আপ করিনি, আমি JEE মেন্সটা করেছিলাম, বাট এত ভালো স্কোর ছিল না যে আমি কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভালো ব্রাঞ্চে পাবো। সো আই ওয়াজ লস্ট ইন অল ওয়েজ, কোনো দিকে কী যাবো, কোথায় যাবো, কিচ্ছু বুঝতে পারছি না। বাট মাই প্যারেন্টস দে আর লাইক তুই কর একবার, তুই যদি নাও করতে চাস করিস না, তুই কর একবার। মাই ফ্রেন্ডস, কিছু কিছু স্কুল ফ্রেন্ডস দে আর লাইক তুই কর না, তোকে দেখে আমরা ইন্সপিরেশন পাই, তুই কেন ছেড়ে। And my coaching teachers, they are like, तुम नहीं करोगी तो कौन करेगा? And they again told me to took a drop. আমি কোচিং জয়েন করেছিলাম অক্টোবরে, লাইক দ্য লাস্ট ইয়ার অক্টোবরে স্টার্ট করেছিলাম, বিকজ আই ওয়েন্ট ইনটু কাইন্ড অফ ডিপ্রেশন, যে আমার দ্বারা হবে না, আমি কোথায় কী করবো, আমার 1 year ওয়েস্ট, অনেকটা গ্যাপ চলে গেছে, লাইক রিকভার করতে গিয়ে কী করলো আমার সাথে, আর এরপর আমি কী করবো। তারপরে আমি কোচিং জয়েন করলাম, অ্যান্ড দেন again I did that. তেমন একটা সময় তুমি মানে দেখে পড়েছিলে, অনেক কারণ তুমি বললে যে ফার্স্ট বছরের প্রিপারেশনটা খুব ভালো প্রিপারেশন, স্ট্রং প্রিপারেশন নিয়েছিলাম, সেক্ষেত্রে 530 সামহাউ হিট হয়নি ওটা। কিছু ফ্যাক্টর ছিল যে কিছু ফ্যাক্টর ছিল, আমি রিভিশন অনেক ল্যাক করেছিলাম, বিকজ ড্রপ ইয়ারে কোচিংয়ে যেমন হয় প্রথম খুব আস্তে আস্তে করবে, লাস্টে গিয়ে একদম টেনে দেবে। মানে তখন একে তো তুমি বাইরে আছো, তুমি নিজের খেয়াল নিজে রাখতে হচ্ছে তোমাকে, তারপরে শরীর খারাপ হবে, মেয়েদের আরও ফ্যাক্টরস থাকে, তারপরে সিলেবাস, আমার ফিজিক্স একটু উইক ছিল, ফিজিক্সটাকে কোপ আপ করতে গিয়ে আমার বাকি সাবজেক্টগুলো উইক হয়ে গেছিলো, ব্যালেন্স করতে পারিনি, রিভিশনে আমার ল্যাক হয়েছিল। যাবো বিএসের কাছে। আচ্ছা, বিএসের কাছে একটা প্রশ্ন, বিএস নামটা একটু অল্প, বিএস নামের মানে স্যার বিয়াস একটা নদীর নাম, পাঞ্জাবের যে 5 ইম্পর্টেন্ট রিভার্স তার মধ্যে একটা হচ্ছে বিয়াস, সেখান থেকে সেখান থেকে এমনি বিএস নামে কোনো আক্ষরিক অর্থ না স্যার, নদী ছাড়া না স্যার, নদীর নাম বিয়াস, ওখান থেকে মা বাবা আর কি নামটা দিয়েছে। ওখানে কি বাবা গেছিলেন? ওখানে গেছিলেন, তারপরে সেটা তুমি আমার হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা জানা ছিল না। হ্যাঁ, তুমি বলো তাহলে এইচএসএ মার্কস কত ছিল? স্যার আমার 95.4% ছিল, আর প্রথম বছর নিতে স্কোর 450 ছিল। 450, অনেকটাই ছিল প্রথম বছরে। ফার্স্ট ড্রপে ফার্স্ট ড্রপে আমার মার্কস ছিল 522, 522, and then থার্ড টাইম 670। ওকে, তাহলে তোমার কাছে জানবো রিটের জার্নিটা কোচিং করতে গিয়েছিলে? স্যার অ্যাকচুয়ালি যখন 11-12 স্টার্ট হলো তখন তো করোনা চলছিল, তো প্রিপারেশন ভীষণ খারাপ ছিল, মানে আই ওয়াজ সো ডিরেকশনলেস, বুঝতেই পারছিলাম না যে আমি কী পড়বো, আমি কীভাবে পড়বো। মানে মনে মনে আমার ইচ্ছে তো ছিল যে আমি পারবো বা আমি পড়বো, আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড কি আমি এটাই করবো, কিন্তু মানে কার কাছে পড়লে ভালো হবে, কী করে কী করবো, কেউ গাইড করবার ছিল না সেই সময়। তো ভীষণই খারাপ গেছিলো 11-12টা, তার জন্য প্রিপারেশন কিছুই হয়নি প্রায়। যখন 12-এ উঠলাম, মানে আমার এমনি কোচিং তো নিয়েছিলাম ফর আমার বোর্ডস, তো স্যার এরকম সাপোর্টিভ ছিলেন, হেল্পফুল ছিলেন, কিন্তু নিটটা কী করে প্রিপেয়ার করবো, মানে এমসিকিউ প্র্যাকটিস করা বা এনসিআরটি যেরকমভাবে পড়তে হয় ওটা পড়তে শেখানো, সেইগুলো আমার খুব ল্যাক হয়ে গেছিলো, আমি জানতাম না। তো আমি বুঝতে পেরেছিলাম যে ফার্স্ট বছর তো হবে না,
মানে আমি ভাবিও নি সেই বিষয়ে আমার কোনো মানে দুঃখ যে সেরকমও না, বিকজ আমি জানতাম যে হবে না। তো বোর্ডসের জন্যই ভালো করে প্রিপেয়ার করেছিলাম, স্যারেরা ভীষণ হেল্প করেছিলেন ফর বোর্ডস, এবং আমি চেষ্টা করেছিলাম নিজের জন্য, বাট হয়নি। এবার সেই বছর আমি রেজিও দিয়েছিলাম এবং আমি জেন পাস দিয়েছিলাম, যেটা বিএসসি নার্সিংয়ের পরীক্ষা, এবং বিএসসি নার্সিংয়ের পরীক্ষায় আমি মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করে আমি এনআরএসে চান্স পেয়েছিলাম, ভর্তি হয়েছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি ওখানে 5 দিন মতো ক্লাস করেছি। এবার 5 নম্বর দিন আমার কিছু ফ্রেন্ড হয়েছিল ওখানে, আমরা সবাই ঠিক করি কি আমরা হসপিটালটা পুরো ঘুরে দেখবো, দিয়ে মানে আমার মনে মনে ভালো লাগছিল না, ওখানে ভালো লাগছিল না। আই নিউ যে দিস ওয়াজ নট দ্য থিং আই ওয়ান্টেড। তো এবার একটা লাইব্রেরি ছিল, মানে নার্সিং যে ফ্লোরটায় পড়ানো হয় তার ঠিক তলার ফ্লোরে একটা লাইব্রেরি ছিল, সেখানে আমরা ঢুকতে যাচ্ছিলাম, এন্ড দেন সিকিউরিটি তখন ওনারা আমাদের জিজ্ঞেস করলো কি তোমরা কেন মানে এখানে কেন, তো তখন আমরা ঢুকলাম না আর কি বললো যখন, তো ওটা আমার খুব খারাপ লেগেছিল। এবং কোইন্সিডেন্টালি সেদিনকে আমরা একবার আকাশেও গেছিলাম, আমি এবং আমার একজন বন্ধু। তো সেদিনকে মানে হিউজ ব্রেকডাউন এসেছিল আমার, মানে হিউজ, আই ওয়াজ সো ব্রোকেন। আমি মাকে বাড়িতে গিয়ে বলি যে আমার হবে না, এটা আমি করবো না, আমাকে ড্রপ নিতেই হবে। আর একটা আমি নিতাম, আমি প্রিপেয়ার করতাম সাইড বাই সাইড, কিন্তু আমাকে কমপ্লিট ড্রপে নিতে হবে, মানে নিউ যে আমি এটা ছাড়া অন্য কিছু করবোই না। সো দ্যাট ওয়াজ দ্য হিউজ মোটিভেশন কি না আমাকে তো পারতেই হবে এটা করতে। সেদিনকে বাড়ি যাই, গিয়ে মা বাবার সঙ্গে খুব কথা বলি, কান্নাকাটি এটসেট্রা, কথাবার্তা বলি, বলে একটা রিকমেন্ডেশন নিয়ে কি আমি এটাই করবো। নেক্সট দিন কি আকাশে ভর্তি হবে। কিন্তু যখন আমি এই কথাটা বলছি এগুলো হচ্ছে টাটা বাড়িতে, হ্যাঁ, এবং ওখানে ছাড়ার সময় আমাকে ফ্রেন্ড যিনি ছিলেন আমাদের ডিন ম্যাম, উনি বলেছিলেন তুমি ছেড়ে দিয়েছো, তোমাকে এবার ফিরে আসতে হবে। কথাটা আমার ভীষণ খারাপ লেগেছিল, মানে আমি কিছুতেই করতাম না, আই হ্যাড টু হ্যাভ দিস। তো যাই হোক, তো ছেড়ে দিই। এবং তখন যখন আকাশে ভর্তি হই তখন আবার সেপ্টেম্বর হয়ে গেছে, আর আমাদের নিট জুলাই 17 হয়েছিল, 2022 এর কথা বলছি, এবং 2023-তে আমাদের পরীক্ষা ছিল 7 মেতে। এবং স্প্যানটা থেকে বুঝতেই পারছেন কতটা কম। আমার না এনসিআরটি পড়া ছিল, না আমার ফিজিক্স কেমিস্ট্রি প্রপারলি করা ছিল। তো আই নিউ দ্যাট আই ওয়াজ অ্যাগেন অ্যাট সি, বাট স্টিল আমি ট্রাই করেছিলাম, করিনি তা নয়, খুব যে পড়াশোনা করেছিলাম সেরকম নয়, কিন্তু আই ট্রাই ফার্স্ট ইয়ারের জন্য। তো সে বছর আমি প্রপারলি এনসিআরটি বায়োটা পড়লাম ফার্স্ট টাইম, তো তার আগে আমি পড়িনি। তো পড়লাম, প্রিপেয়ার করলাম, আই ট্রাইড মাই বেস্ট, বাট অ্যাগেন আই নিউ যে প্রিপারেশনে তো ল্যাক ছিল, রিভিশন করিনি, একবারও রিভিশন করিনি। সেপ্টেম্বরে স্টার্ট করে মেতে পরীক্ষা, রিভিশন হয়নি। তো রিভিশন আমার পক্ষে সম্ভব হয়নি আর কি। তো অ্যাগেন আমার বুঝতে পারলাম, পরীক্ষা দেওয়ার পর বেরোলাম, মা বাবা বোন 3জনই আমরা নিতে এসেছিল। তো গাড়িতে যেতে আমরা গাড়ি করেই আমরা যাচ্ছিলাম, ফিরছিলাম বাড়ি, দূরে পড়েছিল আমার সেন্টার। আমি তখন বসে বসে কাঁদছি, পাশে মা আমাকে বলছে যে এবার তাকে কী হবে। বাট আমি অ্যাগেন আই ওয়াজ ডিটারমাইন্ড কি না না আমি জব, আমি ভেবেই নিয়েছিলাম পরীক্ষা দিচ্ছি, দেওয়া শেষ করেছি, আমি জানতাম আমি পাবো না এবছর। অ্যান্ড আই ওয়াজ ডিটারমাইন্ড কি আমি আবার ড্রপ নেব। এবং সেদিনকে যেতে যেতে আমি হঠাৎ করে ডিসাইড করি, আমি একজন স্যারের ব্যাপারে জানতাম আর কি এর আগে, বিবি স্যার বলে ওনার নাম, এবং উনি বিবি ক্লাসেস এখন মানে ওখানকারই ওনার। তাই ডিসাইডেড কি মাকে বললাম আর কি, মানে কান্নাকাটি করছি, করতে করতে মাকে বলছি যে আমি আবার ড্রপ নেবো, তো আমি স্যারের কাছে ভর্তি হবো এবং আমি আকাশেও পড়বো। তো আমার যেটা মেন ড্রপ ইয়ার ছিল, সেকেন্ড ড্রপ যেটা আমার, সেখানে আমি স্যারের কাছেই পড়েছি এবং আকাশে এনরোল্ড ছিলাম, ক্লাসেস করতাম না, এক্সামস দিতাম। এবং ওখানকার টিচার্সরা হেল্পফুল ছিলেন, বিকজ যেহেতু তখন অনেক ভালো স্কোর করতাম, মানে স্যারের কাছে বিবি স্যারের কাছে পড়ার পর মানে প্রথমে এত কম স্কোর ছিল আমার, দেন ফার্স্ট এক্সাম হয় জুন মাসে, তখনই আমার স্কোর হয় 680, মানে আই ওয়াজ হাইট একদম, অনেক পড়েছিলাম মানে স্যারের গাইডেন্সের জন্যই পসিবল হয়েছিল। তো আকাশেও র্যাঙ্কার্স ব্যাচে ছিলাম, দেন ম্যামরা অনেক হেল্প করতেন ওখানেও। তো মেন আমার তখন বিবি স্যার ছিলেন এবং উনি আমাকে ভীষণভাবে পুশ করেছিলেন যে তুমি এটা পারবে, তুমি এটা পারবে। স্যার আমাকে অনেক বলতেন কি ইফ ইউ কান্ট দেন হু উইল। তো ওনার জন্যেই আমার মনে হয় যে পুরো জার্নির মধ্যে উনি আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। এবং আমার মা বাবার মতো সাপোর্টিভ পেরেন্টস আমি ভীষণ কম দেখেছি। আমি বলেছি যে আমি ড্রপ নেবো, কোনোদিন আমি সেকেন্ড কোয়েশ্চেন আসেনি কেন ড্রপ নেবো, কোনোদিন না, মানে পিওর বিলিভ যে হ্যাঁ ও যখন বলছে যে ও করবে তাহলে ও করবে। ভীষণ সাপোর্টিভ, ভীষণ সাপোর্ট, আই এম সো থ্যাঙ্কফুল টু মাই পেরেন্টস। তার বাইরে আমার যারা বন্ধু ছিল, অনেকজন না, খুবই লিমিটেড ফ্রেন্ডস, অ্যান্ড দেন তারা ভীষণ সাপোর্ট ছিল, মানে কর তুই কর, এটা পারবি, আমরা আছি। কারণ কথা বলতাম না কারোর সাথে, কন্ট্যাক্ট ছিল না, ফোন করতো, ফোন বেজে যেত, ধরতাম না। তাও মানে এখনও বলছি টাচউড, তারা এখনও সাথে আছে এবং আমি জানি থাকবে।
ওরকমই বন্ধু। তো এই 3টে ফ্যাক্টর আমাকে এগিয়ে নিয়ে গেছে এবং এনাদের জন্যই আমি আজকে এখানে আছি। আই এম ভেরি থ্যাঙ্কফুল। সো স্যার, এটাই আমার স্টোরি। খুব সুন্দর স্টোরি। এখানে একটা জিনিস শিখলাম যে তুমি প্রথম বছর অ্যাডমিশন নিয়েছিলে, তারপরে সেখান থেকে এসে বুঝতে পারলে যে না এটা তোমার জন্য শুট করছে না। তো অনেকে একটা জিনিস ভেবে রাখে যে হ্যাঁ প্রথম বছর হলো না, বোধহয় একটা অ্যাডমিশন নিয়ে থাকি। তোমরা কি এটাকে সাপোর্ট করো নাকি মনে হয় যে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, যেহেতু তোমার ডিটারমাইন সেটার জন্য আমি চেষ্টা করি 2 বছর? আপনি আসলে বিশেষ করে স্যার, মানে আমার জন্য পার্সোনালি বলছি যে আমার জন্য দেওয়া ছিল প্ল্যান বি। আই হ্যাড টু ডু দিস। আমি জানতাম আমি প্রপারলি ট্রাই করলে আমি পারবো। সো যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমি এটাই বলবো, তুমি যদি চাও এটাকে, দেন ইউ পুশ, ইউ ওয়ার্ক ফর দিস। ভাবতে হবে না যে এটা করতে হবে সেটা করতে হবে। হ্যাঁ, বাট কিছু না হলে ফার্দার তখন দেখা যাবে। কিন্তু একটা ব্যাপার থাকে, হাতে যখন আমি অপশন বি বা প্ল্যান বি রেখে নিচ্ছি তখন আমি সেইভাবে নিজেকে পুশ করতে পারবো না। হ্যাঁ, সেটাই আমার এটা মনে তাই না? হয়। কিন্তু তার থেকে আমার হাতে কোনো অপশন নেই, নেই। আমাকে ক্র্যাক করতেই হবে। এটা যদি থাকতো তখন তুমি সেটা আরো বেশি ডেভেলপ আমার এটাই ছিল স্যার, মানে এটা করতেই হবে। ওকে, কথা আছে যাবো। এইচএসএস স্কোর HSS score was 93% CBSE board. First drop score was around 400 I think. Second drop score was around 550. And third drop to 672. Third attempt. So first drop ওই কোভিড মানে ক্লাস 10 এর পরে I was changing schools. তো খুবই এক্সাইটেড ছিলাম কি ফাইনালি সায়েন্স পড়বো। মানে তোমাদের ব্যাচটা কোভিডের জন্য মানে রানিং এর একটু ডিফিকাল্ট হয়ে গেছে। ইম্প্যাক্টটা 11-12 এর উপরে যেটা পড়েছে আমাদের, সেটা মানে কেন সে যখন কোভিড আসে তখন তোমরা কোভিড আমি ক্লাস ক্লাস 10 এর এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। এক্স্যাক্টলি লাস্ট দুটো এক্সাম ক্যান্সেল আমাদের, ঠিক আছে। আমি আই থিঙ্ক জিওগ্রাফি আর কোনো একটা এক্সাম দিইনি, তো তখন অত বুঝতে পারিনি কি এত সিরিয়াস ব্যাপারটা। তো বাস মানে ওই দুটো এক্সাম ক্যান্সেল, ঠিক আছে ভালো হয়েছে, বোর্ড দিতে হবে না, খারাপ সাবজেক্টগুলো দিতে হচ্ছে না আমাকে, আর খুব খুশিতে আছি। তারপরে 11 শুরু করবো একটা মানে আগের স্কুলেরই একটা বন্ধুর সঙ্গে জয়েন করছিলাম নতুন স্কুল, ভেরি এক্সাইটেড, নতুন স্কুল জয়েন করছি, সায়েন্স পড়বো, ভালো করে পড়াশোনা করবো, অ্যাকাডেমিক্সে মোরালেস ভালোই ব্যাকগ্রাউন্ড ছিল, তো কখনো ওরকম ডাউট হয়নি কি পারবো সায়েন্স কি আমার জন্য, জানতাম কি ঠিক আছে করে নেবো। তারপরে 11-এ উঠলাম, পুরো বন্ধ, মানে নো স্কুল যাবো না, তো 11 স্কুলই যাইনি। 12-এও বাস একদম ফাইনাল বাস এক্সাম দিতে আই থিঙ্ক স্কুলে গেছিলাম। তো আমার মনে আছে তখন ইউটিউব অতটা ইয়েও ছিল নাকি, মানে ক্লাস 11-12 এখন জীবনে ইউটিউবে পড়াশোনা করি, 10 অবধি বই থেকে পড়ছি বা টিউশনস করছি, বা মা আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো মাই আমাকে হেল্প করতো। তো 11-এ উঠে কিছু বুঝতে পারছি না, আই থিঙ্ক শুধু আমরাই স্ট্রাগল করিনি, টিচার অলসো স্ট্রাগল পড়ানোর জন্য কি কী করে পড়াবো। এরকম অনলাইন একটা প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লাসেস হতো, দিয়ে জুমে ক্লাসেস হতো, দিয়ে তারপরে গুগল মিট আর এসব আসলো। তো তখন ইনিশিয়ালি জানতাম একদম ডাইরেকশনলেস কি কোথা থেকে পড়বো, কী পড়বো, ওইটাও আমাদের একটা সময় থেকে একটা ল্যাকিং ছিল। এখন যেরকম এত অনলাইন রিসোর্স হয়ে গেছে, একটা ইউটিউব ভিডিও করলেই বোঝা যায় কি কী পড়তে হয় নিটের জন্য, শুধু এনসিআরটি পড়তে হয়। এক্স্যাক্টলি, আই থিঙ্ক কোভিডে we saw the change of টিউশন, মানে লার্নিং মোডটা পুরো অনলাইন যাওয়া, যে অনলাইন ক্লাসেস হওয়া, অনলাইন কোর্সেস হওয়া, পুরো কোভিডেই আমরা রাইজটা দেখলাম। কিন্তু ওই পিরিয়ডটা খুব স্ট্রাগল ছিল। 12-এ যখন 11 তো ওরকমভাবে কেটে গেল, সামহাও পাস করে 12-এ গেলাম। 12-এ গিয়ে যখন বোর্ডস দিতে গেলাম, আমাদের বোর্ডস ইজ ডিভাইডেড ইন্টু পার্ট 1 আর পার্ট 2। তো পার্ট 1-এ আমাদের এমসিকিউ এক্সাম ছিল, তো এমসিকিউগুলো সব ওই যেই মেন্সের প্রিভিয়াস ইয়ার পেপার থেকে নেওয়া হয়েছিল, আই রিমেম্বার। অত ভালো তো প্রিপারেশন ছিলই না, আর খুব মানে আই থিঙ্ক আই গট লাইক 70% আর সামথিং। তখন তো রিয়েলাইজেশন হিট মি কি না পড়তে হবে, ঠিক আছে, এরকমভাবে পাস যে করে যাচ্ছি আর করতে পারবো না। তার আগে সব অনলাইন কোচিং ছিল, অনলাইনে যা পড়তে পারছিলাম, নিজের থেকে যা পড়ছিলাম। মা বাবাকে খুব কি বললাম কি তোমরা টিচার খোঁজো যারা অফলাইন পড়ে, কোভিডের মধ্যে অফলাইন পড়াচ্ছে এরকমভাবে খোঁজো। তো একটা আই থিঙ্ক একটা ম্যাথস টিচার অ্যান্ড একটা আমি বায়ো টিচারকে চিনতাম তার আগে, তাদের দুজনের কাছে শারীরিক অফলাইন ক্লাসেস কি অনলাইন একদম হচ্ছে না। সেই লাস্ট 4-5 মান্থসে যাই ইমপ্রুভ করতে পেরে ওই 70%টাকে একটু 93%, তখন বোর্ড যে মেইন ফোকাস হয়ে গেছিলো। নিটও ফোকাস ছিল, জানতাম কি নিটে বসতেই হবে, তো নিটে বসেছিলাম সেই বছর। আই থিঙ্ক মাই মোস্ট প্রিপেয়ার্ড সাবজেক্ট ওয়াজ বায়ো তখন, তো সেইটাতেই যা করেছিলাম ওভারঅল 400 একটা এসেছিলো। তো মোরালেস একটা মেন্টাল ইয়েও ছিল
ড্রপ নেব। মা বাবারও সাপোর্ট ছিল, কখনোই মানে ফাইন্যান্সিয়াল সাইডও কখনো আমাকে ইয়ে করেনি কি না টিউশনে ভর্তি হবে ঠিক আছে হয়ে যায়, বই চাই ঠিক আছে বই কিনে দেবো এরকম টাইপের। তো ফার্স্ট ইয়ারে আই থিঙ্ক আই মেড সাম মিস্টেকস, যেরকম একটা হয় কি যখন বোর্ড দিচ্ছি আর নিট দিচ্ছি খুব কম পিরিয়ড অফ টাইম থাকলে, বোর্ড দিলাম মার্চে আর নিট হচ্ছে মেতে হচ্ছে, তো সেই পিরিয়ডটাতে যে খুব ইন্টেন্স একটা ইয়ে হয় কি সব পড়তে হচ্ছে, খুব ক্র্যাম করতে হচ্ছে। অ্যাজ সুন এজ ফিনিশ নিট তখন মনে হচ্ছে বা 1 বছর আছে আমার হাতে, এত সময় এতটুকু যেন পড়ে এসেছি, সব জানি, সব উল্টে দেবো একদম পড়াশোনা করে। তো তখন প্রোক্রাস্টিনেশন শুরু হয়ে যায়, স্টার্টিং থেকে সিলেবাস পড়তে লাগে, লোকরা ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস পড়তে লাগে, মোশারিনা স্ট্রেট লাইন পড়তে লাগে, কিন্তু যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি, ওয়েভস পড়া হয়নি, অসিলেশনস পড়া হয়নি, রোটেশন পড়া হয়নি, সেগুলো ও পড়বো আগে স্টার্টিং সুন্দর করে শুরু করে আমি পড়াশোনা। তো ওইটাতে আই থিঙ্ক একটু টাইম লস করেছিলাম। হাইন্ড সাইডে দেখতে গেলে সেকেন্ড ইয়ারে আমি অনেক সিরিয়াস প্রিপারেশন নিয়েছিলাম, কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেছিলাম, কিন্তু খুব স্ট্রাকচার্ড কোনো রিজিড ইয়ে ছিল না। টিউশনসও খুব মানে আকাশ বা কিছু জয়েন করিনি, লোকাল টিউশন নিয়েছিলাম, ভেবেছিলাম কি ফ্লেক্সিবিলিটি পাবো, নিজের জন্য সময় পাবো সেলফ স্টাডির জন্য, উইচ ওয়াজ রং। মানে আই নিডেড ডিসিপ্লিন সেই বছরটা, তো সেটাই ডিডন্ট গেট। আকাশে সেকেন্ড ইয়ারে মানে আই ওয়াজ ইন দেশপ্রিয় ব্রাঞ্চ, যেটাতে কথা বলেছি টিচার অ্যামেজিং, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাকে কত। না Actually, my first property teacher they told me to change the branch. Yeah, they actually told me to change the branch for 6 weeks too. And like with branch of partner from Basel partner. The Basel branch teacher were like physics teachers were good. No. দারুণ ছিলেন, যেটা যে মার্কসটাতে আমি গেছিলাম ইট ওয়াজ ফুলফিল। তো আর ওখানে হি মেড ওই দেশপ্রিয় আর টিচারটা বেশি ঠিক হবে না। সো হি মেড শিওর ওখানেও বলে রেখেছিলেন যে লাইক এরকম একটা স্টুডেন্টকে পাঠাবো, শি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট, দিস অ্যান্ড দ্যাট, টেক কেয়ার অফ হার, অ্যান্ড দে রিলি ডিড, লাইক টিল দ্য ফার্স্ট ডে টিল দ্য লাস্ট দে অলওয়েজ সাপোর্টেড, যেটা বললাম। তো আমি দেশপ্রিয় ব্রাঞ্চে পড়তাম বিকজ দেশপ্রিয় ব্রাঞ্চ ইজ দ্য ক্লোজেস্ট আমার বাড়ির থেকে। তো সামহাউ বাই লাক যেই দিন ভর্তি হতে গেছিলাম, মানে আমি খুব তাড়াতাড়ি ভর্তি হয়েছিলাম নিটে, জাস্ট পরে বাড়িতে যখন বসেছিলাম আমার এই টেন্ডেন্সি আছে কি বাড়িতে যত থাকবো তত ভাবতে থাকবো কি না হলো না, পড়বার পারবো কি না। তো মাই মম হোয়াট শি ডাজ ইজ অলওয়েজ পুটিং মি কি ইউ গেট এঙ্গেজড ইন সামথিং, কিছু একটা করতে থাক যাতে ইউ ফোকাস ইউর এনার্জি অন দ্য ওয়ার্ক রাদার দেন ওয়ারিং অ্যাবাউট স্টাফ। তো খুব তাড়াতাড়ি ভর্তি হয়েছিলাম, আর যে ব্যাচটা ভর্তি হতে চাইতাম সামহাও সেটা তো ভর্তি হতে পারিনি, মানে একটা স্পেসিফিক টাইম একটা স্পেসিফিক ব্যাচ। তো তখন দে পুট মি ইন সাম আদার ব্যাচ, বলে কি ঠিক আছে একটা ব্যাচে আমরা তোমাকে স্কুইজিং করে দিচ্ছি। সামহাও বাই লাক মানে আই গট এক্সেলেন্ট টিচার ইন দ্যাট ব্যাচ, ঠিক আছে। মানে যে সাপোর্টটা আকাশ থেকে আমি পেয়েছিলাম, ক্লাস আওয়ার্সে তো ক্লাসেস করতাম, ক্লাসের পরেও আই থিঙ্ক এভরি সিঙ্গল ডে আই শুড স্টে টিল লাইক 2 hours মোর, শুধু ডাউটস করার জন্য। ডাউটস না থাকলেও স্যারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যরা কি ডাউট বলছে শুনতাম, কি না এই কোয়েশনে কার ডাউট হচ্ছে, কেন ডাউট হতে পারে, যদি আমি বলতে পারি তাহলে বুঝিয়ে দিই ওকে। তো টিচাররাও এটা সাপোর্ট করতো কি না এটা আছে, চিন্তা আমাকে কি ঠিক আছে না রূপে থাকে, দেখা হলো বলতে আজকে তোমার ডাউট নেই, আজকে তোমার ডাউট নেই, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ আ বিগ সাপোর্ট ফ্রম আকাশ। আকাশের আরেকটা জিনিস ভালো হচ্ছে কি বিকজ দে হ্যাভ বিন ইন দ্য বিজনেস ফর সো লং, দে হ্যাভ ভেরি স্ট্রাকচার্ড প্ল্যান কি এই সময় এই পরীক্ষাগুলো নেব, পরপর এরকম চ্যাপ্টার ওয়াইজ এক্সামস হবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দে উইল কমপ্লিট এভরিথিং। তো গ্যাপিংগুলো খুব ভালো, ইনিশিয়ালি একটু স্লো চলে, তো তখন মানে একদম ইউ স্টার্ট গিভিং দ্য এক্সামস, তারপরে হঠাৎ করে আবার একটু ফাস্ট হয়ে যায়, তো তখন কিপ আপ করতে একটু ডিফিকাল্টি হয়। কিন্তু সামহাউ বিকজ ইউ আর বিগ ব্যাচ, ইউ লুকিং অ্যাট সবাই করছে,
ওই জিনিসটা হয় কি না ঠিক আছে যখন সবাই পড়ছে আমিও করতে পারবো তো স্টার্টিং থেকে সেকেন্ড ইয়ারে আই থিঙ্ক বিকজ এত ক্লোজ গেছিলাম আমি ফার্স্ট ইয়ারে 550 কাট অফ ওয়াজ অ্যারাউন্ড 580 দুটো তিনটে মানে 4-5টা কোয়েশ্চেনের জন্য ছেড়ে গেছিলো। ওইটার একটা ইনসিডেন্ট ছিল সেকেন্ড ইয়ারে আমি যেখানটা এক্সাম দিতে গেছিলাম ওখানটায় এই যে হয় না কি থাম ভেরিফিকেশন যেটা হয় সেইটা মানে আমার মনে আছে আমি দিয়েছিলাম মানে আমি করেছিলাম এটা ঠিক আছে। তো যেখান থেকে ঢোকাচ্ছিল ওখান থেকে ইউ হ্যাভ টু ডু দ্য থিং ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড দেন এন্টার দ্য বিল্ডিং। সামহাও এক্সামের মাঝখানে এসে একটা টিচার এসে শেষলে এটা থার্ড ফ্লোরের রুম একটা টিচার এসে আমাকে বলছে কি এই রোল নাম্বার আছে রুমে আমার হ্যাঁ নাম আছে। তো বলছে তুমি কিন্তু ভেরিফিকেশন করোনি এক্সামের মাঝখানে স্যার ঠিক আছে। তো বলছি কী নাম তো করে এসেছি একটা স্টিকার লাগায় ওরা নিটের ইয়েতে একটা শাইনি স্টিকার ওইটা লাগাই না গেছিলাম পরে রিয়েলাইজ করছি অ্যাডমিট কার্ডে আমার স্টিকারটা লাগানো এক্সামের মাঝখানে আমাকে 3 তলা নামিয়ে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করে আমি আবার ফেরত এসেছি এক্সাম দিতে। ঠিক সেই সময় আমার মনে হয় ফিজিক্স শুরু করছিলাম আর ফার্স্ট কোয়েশ্চেন ঠিক ছিল পর 4-5টা কোয়েশ্চেন পুরো ভুল মানে কুডেন্ট হ্যান্ডেল দ্য স্ট্রেস সেই মোমেন্টে এত স্ট্রেসড ডিস্ট্র্যাকশনস হয়ে যেতে পুরো পরপর ভুল করেছিলাম। তো সেকেন্ড ইয়ারে অলদো একটু ডাউটস ছিল কি আবার ড্রপ নেবো আবার করবো লোকরা কী বলবে বন্ধুরা কী বলবে বন্ধুত্বগুলো থাকবে কি না আনবো। তো আমার বাবা মা বলেছিল কি এত যখন ক্লোজ চলে গেছিস মেন্টালি যখন টেল ইয়োরসেলফ কি আমি যে ক্লাসে ঢুকবো আমি দ্য বেস্ট পার্সন এত নম্বর পেয়েছি মানে আমি পারবো সেটা আমি জানি আর আমার মধ্যে ক্যাপাসিটিটা আছে আমি বেস্ট মানে ইভেন ইফ ইউ আর নট দ্য বেস্ট I think the mentality needs to be at the point where you're telling yourself, na, আমার দ্বারা হবেই because until you fake it, You can't make can't make it.